আমি কে বলো তো? পিটার। কিন্তু লোকে বলে আমি পাজি পিটার। লোক ঠকি আমি খুব আনন্দ পাই। ওই যে দূরের গ্রামটা দেখছো, ওখানেই আমার বাড়ি। সেখানে আমি আর আমার বোন থাকি। আমার মনে একটা স্বাদ জেগেছে দেশের রাজাকে ঠকানোর। এই স্বাদ যদি পূরণ করতে পারি তাহলেই সব থেকে আনন্দ পাবো। না, আর দেরি নয়। মনে যখন হয়েছে কাজটা করতেই হবে। তুমি কে? এখানে ঘুরঘুর করছো কেন? আমি পিটার। তা এখানে কি করছো? তোমার মতলব খানা কি বলো তো? না না, তেমন কিছু নয়। আসলে আমি লোক খুঁজছি, ঠকাবো বলে। কি বললো? ঠকানোর জন্য লোক খুঁজছে? সাহসটা একবার দেখেছেন মহারাজ? আপনি একবার আদেশ দিন, একে একেবারে কারাগারে ঢুকিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, আগে ব্যাপারটা বুঝি। ওকে একবার ডাকো তো। এই যে ছেলে, এদিকে এসো দেখি। মহারাজ তোমাকে ডাকছেন। মহারাজ আমাকে ডেকেছেন? এক্ষুনি আসছি। কি যেন বলছিলে তুমি? ঠকাবার জন্য লোক খুঁজছো? আজ্ঞে রাজা মশাই। তা তুমি প্রাসাদে ঢুকেছো কেন? এখানে তেমন কোনো লোক পাবে বলে আমার তো মনে হয় না। তা কি আগে থেকে বলা যায়? খুঁজে বের করতে হয়। কত বড় সাহস! এ ব্যাটার নির্ঘাত শুলে চড়ার ইচ্ছে হয়েছে। দেখেছো, ও নাকি রাজপ্রাসাদ থেকে ঠকাবার লোক বের করবে। এমন গুণধর ছেলে তুমি। তা তোমার নামটা কি বাবা? আজ্ঞে অধমের নাম পিটার মহারাজ। বেশ বেশ, শোনো, তোমাকে আর লোক খুঁজতে হবে না। তুমি বরং আমাকে ঠকাও। দেখি দেখি তোমার বুদ্ধির দৌড়। ভেবে চিন্তে কথা বলো, নইলে প্রাণটাও খোয়াতে হবে। এ কি বলছেন আপনি? আপনাকে ঠকাবো? না না না, এ হয় না। সে কি, ভয় পেয়ে গেলে তো? তোমার ক্ষমতা আমি বুঝে গেছি। ঠিক আছে, আপনি যখন বলছেন তবে তাই হোক। কি হে, শুনছো তো? ও নাকি আমাকে ঠকাবে, দেশের রাজাকে ঠকাবে। ব্যাটার মাথাটা দেখছি পুরোটাই খারাপ হয়ে গেছে। কেন? মহারাজই তো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকেই ঠকাবে। তবে তো সমস্যা হলো। ঠকানোর সরঞ্জামগুলো তো সব বাড়িতে, ওগুলো ছাড়া তো হবে না। আরে এতে সমস্যার কি হলো? বাড়ি থেকে ওগুলো নিয়ে এলেই তো হয়। আমার বাড়ি কি এখানে মহারাজ? অনেক দূরে। অত দূর হেঁটে যেতে আসতে হলে আমি আর আস্ত থাকবো না। তাহলে এক কাজ করো, এই ঘোড়াটায় চড়ে যাও। ঘোড়ায় চড়ে যাব? ওরে বাবা, না না না, ঘোড়ায় চড়ে আমি যেতে পারবো না। কেন? ঘোড়াটা আবার কি দোষ করলো? বুঝেছি, তুমি আমাকে ঠকাতে ভয় পাচ্ছ। না না মহারাজ, তা নয়। ওই ঘোড়ার পিঠে চাপলে ও যদি আমাকে ফেলে দেয়। ব্যাপারখানা দেখছো তো? আয় আয়, তুমি রাজা মশাইকে অমান্য করছো। হ্যাঁ হিমা, ছি ছি ছি, অমান্য করব কেন? তবে এই ঘোড়ায় চড়েই তোমায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে। রাজা মশাইয়ের আদেশ, যেতেই হবে। তা হুজুরের আদেশ যখন যেতেই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। চল ঘোড়া চল, পক্ষীরাজের মতো চল। রাজা মশাই নিজেকে খুব বুদ্ধিমান ভাবেন। এদিকে আমি যে তাকে ঠকিয়ে ঘোড়াটা হাতিয়ে নিলাম, কিছুই বুঝলো না। এ তো তুমি বিশাল দাম বলছো। এই ঘোড়াটার কি এমন বিশেষত্ব যে এত দাম চাইছো? ও বাবা, ঘোড়াটা দেখে বুঝছেন না? উঁচু জাতের ঘোড়া, এমন ঝকঝকে তেজিয়াল ঘোড়া একমাত্র রাজবাড়ি ছাড়া কোথাও পাবেন না। কথাটা তুমি ঠিকই বলেছ। ঘোড়াটা সত্যি খুব সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছে করে। তবে আর ভাবছেন কেন? কিনে নিন।
আজ থেকে তোর নতুন মালিক হলো ইনি। রাজা নিজেকে খুব চালাক মনে করেন। মহারাজ, ওই পাজি পিটার ঘোড়া নিয়ে গেল তো গেল, আর কোনো পাত্তাই নেই। পাত্তা নেই? পাতা নেই তো পাতা লাগাও, যেমন করে পারো ওই ছোড়াকে এখানে হাজির করো। কি হলো মহারাজ, আপনি এত হাসছেন কেন? সবাই চুপ করুন। এত হাসি আসছে কোত্থেকে আপনাদের? ছোড়াটা আমাকে ঠকালো আর আপনারা সকলে মিলে এখন হাসছেন। সে কি মহারাজ, আপনাকে ঠকিয়েছে? এখনো বোঝনি? আমাকে ঠকিয়ে ঘোড়াটাকে বাগালো, তার টিকিটিরও আর দেখা পাবে না। ও, এই ব্যাপার। আমি কিন্তু ওকে ছাড়বো না, যেভাবেই হোক ওকে আমার চাই চাই। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, ওকে হিড় হিড় করে টেনে আনবো। থাক, তোমাকে আর টেনে আনতে হবে না, আমি নিজেই যাব ওর বাড়িতে। হুজুর, আপনি যাবেন ওই পাজিটার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আমায় যেতে তো হবেই। ওকে আমি শুলে চড়াবো, শুলে চড়াবো, বুঝতে পেরেছো? শুলে চড়াবো। হায় হায় বোন, এবার বোধহয় বেঘরে প্রাণটা যাবে। এমন কথা বলছিস কেন রে দাদা? বলছি কি আর সাধে, ওই দেখ রাজামশাই আসছেন। কি সর্বনাশ, কি হবে এবার? এক কাজ কর, শিগগিরই ভাতের হাঁড়িটা উনুন থেকে নামিয়ে শিলের ওপরে রাখ। শিলের ওপর হাঁড়ি রাখবো কেন? আরে যা বলছি তাই কর না, আর সময় নেই। এই পিটার, পিটার, বেরো শিগগিরই, রাজা মশাই এসেছেন। আজ তোর কপালে দুঃখ আছে। এই পিটার। প্রণাম মহারাজ, দয়া করে ভেতরে আসুন। তুমি আবার কে? ওই হতচ্ছাড়াটা গেল কোথায়? ওই পাজিটাকে ডাকো আগে। আগে আমি পিটারের বোন, দাদা ঘরে ভাত রাঁধছে তো, তাই আসতে পারছে না। আপনারা যদি... জানো, তোমার দাদা রাজা মশাইকে ঠকিয়েছে। এত সাহসও পেলে কোত্থেকে? ঠিক আছে, ভেতরে চলো, ওর ভাত রাঁধা বের করছি আমি। এই বাবা পিটার, ভেবেছিলে আমাকে ঠকিয়ে পার পেয়ে যাবে? তোমার মরণ আর কেউ ঠেকাতে পারবে না। অপরাধ নেবেন না মহারাজ, অধমের কুটিরে আপনার পায়ের ধুলো পড়েছে, আমি ধন্য হয়ে গেছি। কিন্তু এই ভাতটা না রান্না করে আমি কোথাও যেতে পারবো না। তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? কি সাহস, রাজা মশাইয়ের সাথে মশকরা? না না, আমি কি মহারাজের সাথে মশকরা করতে পারি? রাজার আদেশ অবশ্যই শিরোধার্য, কিন্তু ভাতটা আমাকে রাঁধতেই হবে। এই ভাত রাঁধা হচ্ছে? পাথরের ওপর হাঁড়ি বসিয়ে কোনোদিন রান্না হয়? ঠিক ঠিক, রান্না তো উনুনে হয়। সবাই উনুনেই রান্না করে বটে, কিন্তু আমি এই পাথরেই করি। কি সুন্দর ভাতটা ফুটছে দেখছেন না? তাই তো, আবার ধোঁয়াও উঠছে দেখছি। তা বলে আগুন ছাড়া রান্না করতে তো জন্মে কাউকে দেখিনি। আরে এই পাথর যে সাধারণ পাথর নয়, মন্ত্রপুত পাথর। পাথর বসিয়ে মন্ত্র পড়লেই রান্না হয়ে যায়। এক সন্ন্যাসী ঠাকুরের কাছে আমি এটা পেয়েছিলাম। ও, তা তুমি এতেই সব রান্না করো? উনুন ধরাও না? না, উনুনটা আমার আর কোনো কাজেই আসে না। যা ইচ্ছে হয় এই পাথরে বসিয়ে মন্ত্র পড়েই রান্না করে নিই। কি আশ্চর্য, কি আশ্চর্য! তা পিটার বাবা জীবন, ওই পাথর আর মন্ত্রটা যে আমার চাই। মহারাজ যা বলছেন তাই কর। না না মহারাজ, এই জিনিস আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। শোনো, এটা যদি তুমি আমাকে দাও, তাহলে তোমাকে আর কোনো শাস্তি পেতে হবে না।
ও বাবা, না না, মরে গেলেও এটা আমি কাউকে দেব না। তাহলে শুলে চড়তে হবে। হ্যাঁ, আরে না না, শুলে নয়, শুলে নয়, মোহর, ওকে মোহর দাও। মোহর দেব? যথা আজ্ঞা। এই যে ধরো। এবার নিশ্চয়ই পাথরটা দিতে আর অসুবিধে নেই। মন্ত্রটা দিতে কিন্তু ভুলিস না। হ্যাঁ, না না মহারাজ, কি যে বলেন, আপনার পাথরটা এত পছন্দ হয়েছে আর আমি দেব না তা কি হয়? মন্ত্রটা জোরে বলা যাবে না। আসুন, আপনার কানে কানে বলে দিই, আসুন। বেশ বেশ, খুব ভালো। ওম হ্রিং টিং ছট ফু। ওম হ্রিং টিং ছট ফু। মহারাজ, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুমি মন্ত্রী, সেনাপতি সকলকে খবর দাও, আমি ওদের খাওয়াবো। আজ সকলের নিমন্ত্রণ। এই জাদু পাথরে কেমন রান্না হয় সেটা দেখতে হবে তো। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি। আজ তো তাহলে বিশাল ব্যাপার, মহারাজ নিজের হাতে রান্না করে খাওয়াবেন। ওম হ্রিং টিং ছট ফু। ওম হ্রিং টিং ছট ফু। ওয়াং ওয়াং চং ফু। ওয়াং ওয়াং চং ফু। কই মহারাজ, কিছুই তো হচ্ছে না, সবই তো কাঁচা রয়ে গেছে। এসব মন্ত্রতন্ত্র সব মিথ্যে মহারাজ, ও বেটা আপনাকে ঠকিয়েছে। আমরা তো দেখলাম ও এই পাথরে রান্না করছিল। ওয়াং ওয়াং চং ফু। ওম হ্রিং টিং ছট ফু। ওয়াং ওয়াং চং ফু। ওম হ্রিং টিং ছট ফু। ওয়াং ওয়াং চং ফু। আপনি বৃথাই চেষ্টা করছেন মহারাজ, রান্না হবে না। ওম হ্রিং টিং ছট ফু। পেয়াদা, আগে মহারাজ, ওই পাজি পিটারকে এক্ষুনি ধরে আনো। ওর এত সাহস যে ও আমাকে ঠকায়। ও বেটাকে এনে একটা বাক্সে ভরে দড়ি দিয়ে বাঁধবে, তারপর রাজ্যের শেষ সীমায় ওই পাহাড়ের ওপরে রেখে আসবে। যে হুকুম মহারাজ। 3 দিন পর ওকে ওই বাক্স সমেত সমুদ্রে ফেলে দেবে। কি করবে? সমুদ্রে ফেলে দেবে। আগে মহারাজ, আপনি যেমন বলছেন আমি এক্ষুনি সব করছি। 3 দিনের মধ্যে 2 দিন কেটে গেল, হাতে মাত্র 1 দিন। এর মধ্যে একটা বুদ্ধি বের করতে না পারলে সর্বনাশ। রাজার লোক এসে আমাকে সমুদ্রে ফেলবে আর আমি মারা যাব। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ধিনতা ধিনা তাধেই দেই, স্বর্গে যাবার রাস্তায়। ধিনতা ধিনা তাধেই দেই, স্বর্গে যাবার। কার একটা গলার আওয়াজ পাচ্ছি, মনে তো হচ্ছে ওই বাক্সটা থেকে আসছে। দেখে তো গিয়ে। ধিনতা ধিনা তাধেই দেই, স্বর্গে যাবার রাস্তায়। হ্যাঁ, এই তো এই বাক্সের ভেতর থেকেই আসছে। তুমি কে গো? আর স্বর্গে যাবার রাস্তার কথা কে যেন বলছো? আরে আস্তে আস্তে শোনো, আমি পিটার, স্বর্গে যাচ্ছি। আর তুমি এত চিৎকার করলে তো সবাই এসে স্বর্গে যেতে চাইবে। ও আচ্ছা আচ্ছা, শোনো না ভাই, তোমার সঙ্গে আমাকেও একটু নিয়ে চলো না। তা তো হবে না, এটা মন্ত্রপুত বাক্স, এতে করে একজনই স্বর্গে যেতে পারে। আজ শেষ রাতে স্বর্গের দূত আসবে আর আমাকে নিয়ে যাবে। এই সুযোগটা তুমি আমাকে দাও না ভাই, বদলে তোমাকে আমার সব ধন সম্পত্তি দিয়ে যাব। আসলে এই বুড়ো বয়সে আর বেঁচে থাকবার কোনো ইচ্ছে নেই। তুমি জানো কত জন্মের পুণ্যের ফলে এই সুযোগ পাওয়া যায়, আর তুমি কিনা আমার টাকার লোভ দেখাচ্ছ। আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি এই বুড়ো মানুষটার কথা রাখো। আমার যাবতীয় ধন সম্পত্তি তোমায় দেব, তোমার কোনো কষ্ট থাকবে না বাবা, কোনো কষ্ট থাকবে না। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, না আর কি করে করি। বুড়ো মানুষকে কষ্ট না দেওয়াই তো পুণ্যের কাজ। তাহলে এই বাক্সটা খুলে আগে আমায় বের করো। হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি, এক্ষুনি খুলে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। আহা, স্বর্গে যাব ভেবেই
কি যে আনন্দ হচ্ছে আমার। সাবধান, কেউ দেখলে কিন্তু মুশকিল। ঠিক বলছো, বাক্সটা সমুদ্রে পুরো ডুবেছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি নিজের চোখে পুরোটা ডুবতে দেখে তবে এসেছি। বেশ বেশ, পাজি পিটার, আমাকে ঠকানোর মজাটা এবার হাড়ে হাড়ে টের পাবে। উফ মহারাজ, কি দেশ দেখে এলাম। আহা, হ্যাঁ, এটা কি হলো? পেয়াদা ওকে নাকি বাক্স শুদ্ধ ডুবতে দেখেছে, তাহলে এখানে এলো কি করে? হ্যাঁ সত্যি তো, কিভাবে এলো? হায় হায়, এই পেয়াদা দেখছি যে ভিড়মি খেলো। আর পিটার, তুমি জ্যান্ত না মরে ভূত হয়ে এসেছো? আমি একেবারে জ্যান্ত মহারাজ। আপনাকে শুধু বলতে এলাম, আপনি সমুদ্রের নিচে না পাঠালে অত সুন্দর দেশটা দেখাই হতো না। চারিদিকে যে কত মণিমুক্ত ছড়ানো, না দেখলে বিশ্বাসই হয় না। তুমি আবার আমায় ঠকানোর মতলবে এসেছো, নাকি সত্যি কথা বলছো? সত্যি কথা বলছি মহারাজ। বিশ্বাস না হলে নিজেই একবার গিয়ে দেখুন না। সুশানো, তুমি কিন্তু কোনো কথা শুনছো না। আবার দুষ্টুমি করেছো। দুষ্টুমি কোথায় করেছি দাদা, আমরা তো মজা করে খেলছিলাম। সবাইকে সব কাজ মানায় না সুশানো, ভুলে যেও না আমরা দেবতা। কিন্তু আমার অপরাধটা কি সেটা বলবে তো? বলবো, সব বলবো। আগে আমার সাথে সূর্যালোকে চলো। কেন? এখানে বললেই তো হয়। অত সময় কি আমার আছে? সূর্যকে জাগাতে হবে তো। সুশানো, দিদির কথা শোনো। আর বোন, ওকে না বকে বুঝিয়ে বলো, তাহলেই ও ব্যাপারটা শুনবে। ওকে তো কোনোভাবেই কথা শোনানো যাচ্ছে না দাদা। প্রায় পৃথিবীতে চলে যাচ্ছে, যা খুশি করছে। দিদি, আমি কিছুতেই এখন সূর্যালোকে যাব না, আমি এখন সমুদ্রে যাব। যাস না ভাই, শোন। থাক, ছেড়ে দাও, পরে সময় মতো বুঝিয়ে বলো। তোমার আদরেই ওর দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, সবাই মিলে শাসন করলে ও বেচারা কোথায় যাবে বলো তো? এখন যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে যে। হ্যাঁ, যাচ্ছি। আমিও ঘুমোতে যাই। সারা রাত চাঁদকে জাগিয়ে রাখতে বড্ড পরিশ্রম হয়। এখন আমরা একটা খেলা খেলবো, নামটা হলো ঢেউ ঢেউ খেলা। ঢেউ ঢেউ খেলা? সেটা আবার কি? আরে বুঝলি না, আমাদের সমুদ্রে ঢেউ তুলতে হবে। না না, তোলো না, শুধু ঢেউ তুললে হবে না, যারা সব থেকে বড় ঢেউ তুলবে তারাই জিতবে। বাহ, খুব মজার খেলা তো। খেলা শুরু করি তবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কে জেতে। তুমি একা আমাদের সাথে লড়ে জিততে পারবে সুশানো? কেন পারবো না? আমাদের শক্তির আন্দাজ আছে তোমার? আরে বাবা, খেলাটা তো আগে শুরু করো। হচ্ছে না, আরো বড় বড় ঢেউ তুলতে হবে। দেখো এবার আমি কেমন বড় ঢেউ তুলি। কি কেমন ঢেউ তুললাম বলো? বাবা, আমরা তো ভাবতেই পারিনি তুমি এত বড় ঢেউ তুলতে পারবে। তাহলে স্বীকার করছো তো আমি একাই তোমাদের হারিয়ে দিলাম? সে তো দিলেই। চলো আবার খেলি। না, আজ বরং থাক, আমি এখন একটু শুশুকদের কাছে যাই, ওদের সাথেও তো খেলতে হবে। আরে বাস, তোমরা তো খুব ভালো ডিগবাজি খাও, আজ তোমাদের সাথে ডিগবাজি খেলা খেলবো আমি। তুমি কিন্তু হেরে যাবে। ঠিক আছে, আগে শুরু তো করো।
তুমি জিতেছ। এবার আর একটা খেলা খেলি, দেখি তুমি আবার যেত কিনা। আর খেলতে পারবো না, আমাকে এখন সূর্যালোকে দিদির কাছে যেতে হবে। আচ্ছা সুশানু, সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠছিল দেখলাম। উঠবেই তো, আমি যে তিমিদের সাথে খেলছিলাম দিদি, জানো তো ওদের আমি হারিয়ে দিয়েছি। আর ঝড় বৃষ্টি, সেটাও নিশ্চয়ই তোমারই কাণ্ড। আহা, ঝড় বৃষ্টি নয়, ওটা ডিগবাজি খেলা, সেটাতেও শুশুকদের আমি হারিয়েছি। আচ্ছা সুশানু, তুমি কেন বোঝো না? আমরা দেবতা, আমাদের এইসব করতে নেই। তুমিও তো বোঝো না দিদি, আমার খুব আনন্দ হয় এসব করে। তুমি আর আমাকে বকো না তো, আমি একটু প্রাসাদটা ঘুরে দেখি বরং। এটা আপনি কি করলেন দেব? সব ছিঁড়ে ফেললেন তো? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে ছেড়েছি। কিন্তু কাজটা তো অন্যায়। দেবী শুনলে খুব রুষ্ট হবেন। হোক গে রুষ্ট, আমি মোটেও ভয় পাই না। একে এত হইচই কিসের এখানে? ইস, এরকম অবস্থা কে করলো? ও বুঝেছি। সুশানু, তুমি এক্ষুনি আমার প্রাসাদ থেকে চলে যাবে। ঠিক আছে, আপনারা সকলে যখন বলছেন তাই হোক। সুশানুকে আর দেবতা বলে মানা হবে না। আজ থেকেও পৃথিবীতে মানুষের সঙ্গে বাস করবে। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, মানুষের সাথে আমি মজা করেই থাকবো, একটু ভয় পেও না। সে তো বুঝলাম, কিন্তু থাকবে কোন দেশে? জাপানে। দেশটা জানো, খুব সুন্দর। ঠিক আছে, তাই যাও। আপনাদের কি হয়েছে? আমাদের জীবনে বড় দুঃখ নেমে এসেছে। কিসের দুঃখ? আমার একমাত্র মেয়ের মুখ থেকে আর আমরা মা বাবা ডাক শুনতে পাবো না। কেন? আপনারা আমাকে সব বলতে পারেন, আমি আপনাদের দুঃখ দূর করবার চেষ্টা করব। পারবে তুমি? তাহলে তাহলে আমাদের বাড়ি চলো, সব বলবো। দরজাটা খোল রে মা। আমরা এক ড্রাগনের পাল্লায় পড়েছি। প্রত্যেক বছর এই দিনে ওই ড্রাগনটা এসে একটা করে মেয়েকে নিয়ে যায় খাওয়ার জন্যে। সে কি? এ তো খুব সাংঘাতিক ব্যাপার। কোত্থেকে আসে সেটা জানেন কিছু? ঠিকই বলেছ, আমাদের জীবনে ওই ড্রাগনের জন্য অন্ধকার নেমে এসেছে। এখান থেকে 8 ক্রোশ দূরে একটা হ্রদ আছে, ও সেখানেই থাকে। আমার এই একটি মেয়ে এখন আছে, আর 7 জনকে ড্রাগন খেয়ে নিয়েছে। ওরও আজ শেষ দিন। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুকটা আমার ফেটে যাচ্ছে। চোখের সামনে 7টা মেয়েকে ধরে নিয়ে গেছে। হায় ঈশ্বর, আর যে সহ্য করতে পারছি না। এই জন্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। চোখের সামনে মেয়েটাকে নিয়ে যাবে, সেটা যেন না দেখতে হয় আমাকে। আচ্ছা, ও নিশ্চয়ই অন্য কিছুও খায়। আপনারা সে ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, শুরুয়া খায়। সেই শুরুয়া বিন দিয়ে তৈরি হতে হবে। খুব ভালো, এখন সেই শুরুয়াই বানাতে হবে। আচ্ছা, তুমি কি পারবে? নিশ্চয়ই পারবো। ওই ড্রাগনের কিন্তু 8টা মাথা। অল্প শুরুয়া করলে কিন্তু হবে না, অনেক অনেক লাগবে। ও, তাহলে 8 বালতি শুরুয়া তৈরি করতে হবে। অত শুরুয়া তৈরি করতে তো অনেক বিন লাগবে। আমাদের ঘরে কি আর অত আছে? দাঁড়াও, আমি দেখছি।
তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও। কি আশ্চর্য, আমাদের ঘরে এত বিন কিভাবে এলো? আমিও তো তাই ভাবছি মা। সবই ওই ভগবানের আশীর্বাদ। নে মা, নে তাড়াতাড়ি শুরুয়া করে ফেল, ড্রাগন চলে আসলে বড় বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তোর সাথে হাত লাগাচ্ছি। আমিও সাহায্য করছি তোকে। একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, শুরুয়ার গন্ধ বলেই তো মনে হচ্ছে। ওই বালতি থেকে বেরোচ্ছে, দেখি তো। আচ্ছা, আপনাদের কাছে কোনো ধারালো অস্ত্র আছে? না তো, অস্ত্র তো কিছুই নেই। বাহ, দারুণ তলোয়ার পেয়েছি। এইসব অলৌকিক কাণ্ড কিভাবে ঘটছে বলো তো? নিশ্চয়ই দেবতারা আকাশ থেকে আমাদের সাহায্য করছেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। ওই শয়তান ড্রাগনকে মারার ক্ষমতা কারোর ছিল না। তুমি আমাদের সকলের প্রাণ রক্ষা করেছো। না না, এভাবে বলবেন না। আমি কিন্তু আপনাদের কাছে একটা জিনিস চাই। অবশ্য আপনাদের যদি দিতে আপত্তি থাকে তাহলে দেবেন না। আপনাদের মেয়েকে আমি বিবাহ করতে চাই। এতে আমাদের আপত্তি কেন থাকবে বাবা? বরং তোমার হাতে মেয়েকে দিলে আমরা খুবই আনন্দ পাবো। এই গোকুল চাটুর্যকে শুধু এই গ্রাম নয়, আশেপাশের আরো 5টা গ্রামও এক ডাকে চেনে। বাচ্চা বুড়ো সবাই সমীহ করে। আর তুমি আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করলে। শোনো, জবা আমাদের মেয়ে, ওর সুখের থেকে আর কিছুই আমাদের কাছে বড় নয়। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। জমিদার গোকুল চাটুর্যের জামাই গায়ে গায়ে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায়, এটা কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেয়ের জন্য লোকের কাছে আমি আমার মান সম্মান খোয়াতে রাজি নই। ওর কথাটা তুমি একবার ভাববে না? বাবার তো কিছু নেই, ও আমার সম্মানের কথা ভেবেছিল। তাও ও যদি ওই বাউন্ডুলে ছেলেটাকে ছেড়ে চলে আসে, আমি আবার ওকে আমার মেয়ে বলে কাছে টেনে নেব। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। এ তুমি কি বলছো? ওদের বিয়ে হয়ে গেছে। এখন জবা যদুকে ছেড়ে আসবে কি করে? না আসতে পারলে আসবে না, তবে আমার বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই। তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। না না, এ হতে পারে না। জবা মা, জবা রে। জবা রে, জবা, ও জবা, উফ, তুই এখানে? ও কি রমা, কি হয়েছে? এত দৌড়চ্ছিস কেন? হরি, তোর স্বামী এসেছে রে।
কি বললি? উনি এসেছেন? কোথায়? তুই কার থেকে জানলি? আরে মিত্তির বাড়ির ছেলেরা দেখেছে যদু দাদাদের দল পাশের গায়ে যাত্রা করতে এসেছে, আবার এগিয়েও নাকি আসবে। কি বলছিস তুই? এক্ষুনি ঘরে যাই আমি, যদি যদু ঘরে আসে। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ খুব তো টোটো করে বেড়াচ্ছ। এদিকে আমার ধারটা যে শোধ করতে হবে সে কথা খেয়াল আছে? হ্যাঁ কি জ্বালা, অনেকদিন তো হলো। খুব খেয়াল আছে কাকা, আমায় আর কটা দিন সময় দিন। কি জ্বালা, চাল ডাল মিলিয়ে পুরো 16 আনা। আবারও মনে করিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল আর ভুলে গেলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ কি জ্বালা রে বাবা। ও আবার কেমন কথা কাকা? সই তো বললো তোমার ধার শোধ করে দেবে, আর আমার সই নবাব নন্দিনী না হলেও জমিদার নন্দিনী তো বটেই, সেটা তুমিও জানো। হ্যাঁ তা জানবো না কেন? কি জ্বালা, বাবা জমিদার স্বামী যাত্রা করে বেড়ায়। হ্যাঁ কিন্তু বলি, এসব জেনে আমার লাভটা কি? কি জ্বালা বলো। আমার ধারটা শোধ করে দিক, আমি আর কিছু বলবো না। কালকের মধ্যেই আমার ধারটা শোধ করে দিও। কি জ্বালা, কি জ্বালা রে বাবা। তাই দেবো কাকা। রমা চল। জবা, আমি ভেবে পাই না তুই যদুদাকে কি দেখে বিয়ে করলি বলতো? তোর এত ভেবে কাজ নেই, আমার সোনা সই। এখন পা চালিয়ে চল দেখি। কি আক্কেল বলতো যদুটার, অমন সোনার প্রতিমা বউকে ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটু মায়াও হয় না? যা বলেছিস, আহারে বউটার মুখের দিকে তাকালে ভারী মায়া হয়, একেবারে লক্ষ্মী প্রতিমা। কি দেখে যে ওই যদুটার গলায় মালা দিল মেয়েটা, কে জানে। সংসারে মন নেই, খালি যাত্রা দলে থেকে টোটো করে ঘুরছে। বউটা যে কি খাচ্ছে কি করছে সেদিকে কোনো মন নেই। বাবা ভোলানাথ, তুমি দেখো যদু যেন একটি বার ঘরে আসে। তুমি ঘরের দিকে ওর মন ফিরিয়ে দাও ঠাকুর। তুমি মুখ তুলে চাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও। জবা। কে? যদু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? এই তো এক্ষুনি পালা শেষ হলো, তাই একটু ফাঁক পেতেই চলে এলাম। ওখানে কেন? এসো, ঘরে এসো। ঘরে ঢুকে আর কি করবো জবা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। দলের অধিকারীর কড়া নিয়ম, ছুটি না পেলে কোথাও যাওয়া চলবে না। তোমার জন্য আমার খুব মন কেমন করছিল, তাই একটু ঘুরে গেলাম। দেরি হলে কিন্তু মুশকিল হবে। সবাই বলছিল আমাদের গ্রামে তোমরা পালা করবে। হ্যাঁ ঠিকই তো, ওখানের পালা শেষ করে এখানে আসবো। গ্রামের মোড়ল বায়না করে এসেছে। তখন কিন্তু তোমাকে আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ গো, নিশ্চয়ই আসবো। অধিকারী মশাইকে আগে থেকেই বলে রাখবো, উনি নিশ্চয়ই না করবেন না। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আমি কিন্তু খুব আশা করে থাকবো যদু। আচ্ছা বেশ, আসছি। যদু, যদু। হ্যাঁ রে জবা, কি ব্যাপার বলতো? আজ সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। ভুলে গেলি কাকার ধার শোধ করতে হবে, তাই এই বাসনগুলো গুছোচ্ছিলাম, বিক্রি করে পয়সা আনবো বলে। আচ্ছা এখন রাগ দেখি এসো, এবার উঠে ভালো করে চান করে সেজে গুজে তৈরি হয়ে নে। কেন সাজবো কেন রে? সাজবো কেন মানে, আজ যদুদার যাত্রা আছে না মোড়লের বাড়িতে, হতভাগী সব ভুলে বসে আছে। তোর স্বামী যে শিব সেজেছে। হ্যাঁ তাই তো, আজ যে দক্ষযজ্ঞ পালা হবে। সবই তো জানো দেখছি, তবে অমন ভুলে যাবার ভান করছিলে কেন বাপু?
তোমার অত ঢং কিসের বুঝি না বাপু। কি বলিস রমা? ও কেমন কথা দিদি? ঢং করবে কেন? অত বড় ঘরের মেয়ে হয়েও আমার সইয়ের কোনো অহংকার নেই, একদম মাটির মানুষ। হ্যাঁ, বড় ঘরের মেয়ে এসে হা ঘরের বউ হয়েছে, একটা ভালো কাপড়ও তো জোটে না। ওকে পালা দেখার জন্য ডাকছিস? ছি 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 ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে ওর সাথে পালা দেখবো। আমার দু হাতে দেখেছিস সোনার বালা, সোনার কাঁকন, ওর সাথে বসে পালা দেখলে পাড়ার লোকের কাছে মান থাকবে? তাহলে তুমি যেও না আমাদের সাথে, আমি তো সইয়ের সাথে বসেই পালা দেখব। আচ্ছা জবা, এখন আসি রে, বিকেলে তৈরি থাকিস, আমি এসে ডেকে নিয়ে যাব। সাক্ষাৎ যেন মহাদেব নেমে এসেছেন। কি জবা, যাত্রা কেমন লাগলো? ভীষণ ভালো। জানো তো, তোমাকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি শিব মর্তে নেমে এসেছেন। সত্যি? তাহলে আমার সাজটা দারুণ হয়েছিল বলো। সে আর বলতে, তবে দক্ষযজ্ঞের সতী আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনের কাহিনী এক। এ কথা কেন মনে হলো তোমার? ভেবে দেখলে তুমিও বুঝবে। সতী কত বড় ঘরের মেয়ে, কিন্তু ভালোবেসে বিয়ে করলো ভিখারি শিবকে, আমার মতো, তাই না? আর শিবের যেমন কোনো সংসারের চিন্তা ছিল না, সারাদিন ঘুরে বেড়াতো, তুমিও তেমনি ঘুরে ঘুরে যাত্রা করে বেড়াও, সংসারে একটুও মন নেই। সত্যি আমার এবার সংসারে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, তোমার বাবার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমাকে না হয় না ডাকলো, কিন্তু পালা পার্বণে তোমাকে তো নিয়ে যেতে পারে। তুমি তো তার একটাই মেয়ে, কিভাবে এমন মুখ ফিরিয়ে থাকতে পারে কে জানে। যাওয়ার কি আর মুখ আছে? কেন, তোমারও কি আমার মতো গরিব ছেলেকে বিয়ে করবার জন্য আফসোস হচ্ছে? মোটেই তা নয়, গরিব বড় লোকের জন্য নয় গো, তোমার এই ভবঘুরে জীবনটার জন্যই আমার যত মুশকিল। তুমি যদি একটু সুস্থির হয়ে সংসারটা করতে, তাহলে এত অসুবিধে হতো না। সে তোমার বাবা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার কথা কখনো ভুলি না। তোমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু টাকাটাই কি জীবনের সব? বলো তো জবা। আমি কি সে কথা বলেছি? দরকার নেই আমার টাকার, তোমার কাছে এমনি সুখে আছি, আনন্দে আছি, কোনো দুঃখ নেই আমার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, খুব ঘুম পাচ্ছে আমার। দক্ষযজ্ঞে তোমার শিবের অভিনয়টা এখনো আমার চোখে ভাসছে, সেই যে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করার জায়গাটা। জবা মা, জবা মা। কে ডাকে? মণিভূষণ কাকা? জবা মা, এই যে মা। মণি কাকা, তুমি? এতদিন বাদে আমাকে মনে পড়লো বুঝি? বাড়িতে উৎসব কিনা, তাই হয়তো মনে পড়েছে তোমাকে। তোকে কি আমি ভুলতে পারি রে মা? কিন্তু কিন্তু আমি তো কর্মচারী, কর্তার হুকুম না পেলে যে আমি আসতে পারি না মা। এই কাকার উপর তুই রাগ করিস নে মা। বাবার মন বদলেছে তাহলে? কর্তার মন কি এত সহজে বদলাবে রে? যত কষ্ট তো এই গিন্নিমার, দিন রাত কেঁদে কেঁদে সারা হলো, কিন্তু কর্তাকে তো কিছু বলার জো নেই। তাহলে আজ এখানে এলে যে? আরে মারে, বাড়িতে বড় উৎসব, তাই তোকে নিতে পাঠালেন।
উৎসব? কি উৎসব? বিরাট যজ্ঞ হবে। তোর মঙ্গল কামনায় কর্তা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। আশ্চর্য, হঠাৎ এতদিন পর আমার মঙ্গল কামনায় বাবা যজ্ঞ করবে। তবে তো যদুকেও নিশ্চয়ই যেতে বলেছে। বলতে বলতে আমার আমার বুক ফেটে যাচ্ছে রে। এই যজ্ঞ তোর মঙ্গল কামনায় আর জামাই বাবাজির অনিষ্ট কামনায়। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। কর্তার বিশ্বাস এই যদু তোকে ভুলিয়ে দিয়ে এসেছে। তাই কর্তার এখনো যদুর উপর খুব রাগ। জবা যাবে না মনি কাকা? না, আমি যাব। কি বলছো কি জবা? আমার অনিষ্ট কামনায় যজ্ঞ হচ্ছে শুনেও তুমি ওখানে যাবে? যেতে তো হবেই, যোগ্য জবাব দিতে হবে। জবা, জবা, আমি আর এগোবো না। তোমার বাপের বাড়ি তো আর বেশি দূরে নয়, এবার তুমি চলে যাও। তুমি কষ্ট করে এতটা পথ হেঁটে কেন এলে? বারে, তুমি বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যাচ্ছ, আর আমি আসবো না? তাই দিয়ে গেলে আর নিয়ে যাবে না? নিয়ে তো যাবই। আমি এই গাছতলাতেই বসে থাকবো, একেবারে তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরবো। কি? আর আমি না ফিরতে চাইলে? তুমি আমার কাছে ফিরবে না? এটা কখনো সম্ভব? আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানেই বসে রইলাম। এভাবে বসে থাকতে তোমার কষ্ট হবে যে। আমার কষ্টের জন্য তুমি একটুও ভেবো না। মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই তো আমার অভ্যেস। তুমি নিশ্চিন্তে যাও, বাবাকে যোগ্য জবাব দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। জবা মা, এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে রে মা, বেলা থাকতে থাকতে তো পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদু, আমি আসি কেমন? সাবধানে থেকো। তুমি একটুও চিন্তা করো না, একটা রাত তো আমার এখানে ভালোই কেটে যাবে। তুমি এখন যাও। খিদে পেলে চিড়ে গুড়টা খেয়ে নিও কিন্তু। কাল ভোরে ভালোই ভালো ফিরে এসো। দুর্গা দুর্গা। এই তো জবা মা, এসে গেছিস। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে মা। তোর মঙ্গলের জন্যই তো এইসব যজ্ঞ। ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমার মঙ্গল কামনার অর্থ কিন্তু যদুরও মঙ্গল কামনা। এসব কথা এখন থাক, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খাও। খাবো? এখানে? তুমি আমার স্বামীর অনিষ্ট কামনায় যজ্ঞ করবে আর আমি এখানে খাবো? এখানে থাকা তো দূর, আমি এখানে জলস্পর্শও করব না। জবা, নিজের বাবাকে এভাবে অপমান করতে পারছিস তুই? তুমি যদি আমার স্বামীকে অসম্মান করো, তবে এরকম অপমান তোমাকেও সইতে হবে বই কি। যাই হোক, আমি তোমাকে এটুকুই বলতে এসেছিলাম, যেখানে আমার স্বামীর স্থান নেই, সম্মান নেই, সেখানে আমারও স্থান নেই। কি এত বড় কথা? কি ভেবেছিস তুই এসব শুনে আমি যদুকে মেনে নেব? কোনোদিনও নয়, প্রাণ থাকতে আমি ওকে মানব না। তবে আজ থেকে তোমার মেয়েকেও ভুলে যেও বাবা। জবা, ওরে
ওরে মেয়েটা সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, ওকে আটকা আটকা, জবাকে আটকা। মাগো, চোদু চোদু চোদু। জবা, জবা, আমি কেন এমন দেখলাম? তবে কি জবার কিছু জবা, 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 জবা। আমি আর কোনো আশা দেখছি না জমিদার মশাই, আপনারা ঈশ্বরের নাম করুন। জবা মা, জবা, জবা মা রে। জবা, জবা, আমি এসেছি। তোমার যদু এসেছে তোমার কাছে, এবার সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে আমি সব পীঠস্থান ঘুরবো জবা। তুমি কিছুতেই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে এভাবে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। কর্তা, কর্তা, যদু যা করেছে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। যদু পণ করেছে কর্তা যে সতীর 51 পিঠে জবাকে নিয়ে পুজো দেবে। জবাকে সুস্থ করে তবেই নাকি ও ফিরবে। জবাকে নিয়ে পিঠে পিঠে হত্যে দিয়ে বেড়াচ্ছে। কি বলছো তুমি? জবা, জবা, আমার চোখ মেলেছ তুমি। তোমাকে সুস্থ করার জন্য সেই কবে থেকে আমি পীঠস্থান করছি। এবার আমার সঙ্গে ঘরে ফিরে যাবে না? যাবে না জবা? ওঠো, চলো, আমাদের সেই ছোট্ট ঘরে ফিরে যাই। আর ভয় নেই, আর কোনো ভয় নেই জবা, আর কোনো ভয় নেই। চলো। আমি অনেক অপরাধ করেছি রে মা। বাবা। হ্যাঁ রে মা, পারলে তুই এই বাবাটাকে ক্ষমা করিস। যদুকে ভুল বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক অপমান করেছি। আজ আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করছি। খুব সুখী হবি, খুব খুব সুখী হবি তোরা। আমিও এবার থেকে মন দিয়ে সংসার করব বাবা, যাত্রা ছেড়ে দেব। কি? না বাবা না, যাত্রা তুমি ছাড়বে কেন? অভিনয় যে তোমার রক্তে। একদিন তুমি অনেক অনেক বড় অভিনেতা হবে। আর তুমি অভিনয় ছেড়ে দিলে আমার জবা মা যে দুঃখ পাবে বাবা। যাত্রা তুমি করবে বাবা। দেখো গিন্নি, দেখো দুজনে যেন সাক্ষাৎ শিব আর সতী। দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছ, দুটিতে যেন এভাবেই সারা জীবন সুখে থাকতে পারে।